নমস্কার দর্শক, আজ একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আমরা ভিডিও করতে এলাম। কিছু কনফিউশন অনেকের মনে তৈরি হয়েছে, বা কনফিউশন থেকে বলা ভালো, অনেকে বুঝতে পারছে না কি করতে হবে। সিএ বিষয়ে একটা নতুন এম্পাওয়ারমেন্ট কমিটি তৈরি হয়েছে, তো সেই বিষয়ে আমরা আলোচনা করার জন্য এসেছি আমাদের বিশেষজ্ঞ শ্রী লিটন বিশ্বাস মহাশয়কে। স্যার, আপনাকে চ্যানেলে স্বাগত। নমস্কার স্যার, সম্প্রতি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটা নোটিফিকেশন জারি হয়েছে। সিএ অ্যাপ্লিকেশন বিবেচনার জন্য একটা নতুন এম্পাওয়ারমেন্ট কমিটি তৈরি হয়েছে। তো এটাতে কি হবে স্যার? অনেকে বলছে যে এতে নাগরিকত্ব পেতে অসুবিধা হবে, বা অনেক লম্বা ভেরিফিকেশন হবে, বা তারা খুব কঠোরভাবে ভেরিফাই করবে তাদের কমিটি। আবার অনেকের এটাও ধারণা যে যেভাবে কমিটি সাজানো হয়েছে তাতে খুব তারা স্মুথলি বা বেশি সংখ্যক নাগরিকত্ব পাবে। অ্যাকচুয়ালি স্যার কি হবে, মানে সুবিধা হবে, অসুবিধা হবে? তো এই বিষয়টা আপনি যদি একটু খোলাসা করে বলেন সবাইকে। অনুপ, ধন্যবাদ। খুব পার্টিনেন্ট কোশ্চেন। এবং এখন যেহেতু নতুন একটা সার্কুলার এসছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে, সেই সার্কুলারটা নতুন এসছে। আর যে সার্কুলারটার পরিবর্তে এই সার্কুলারটা এসছে, মানে আগের যে সার্কুলারটা, সেটা হচ্ছে এই সার্কুলারটা। তুমি বোধহয় গ্রুপে দিয়ে দিতে পারো, তুমি এখানে অ্যানেক্সারে দিয়ে দিও। তো ব্যাপারটা কিছুই না, সারা ভারতবর্ষে মানে ইন জেনারেল আইন যেটা রুলস জারি হয়েছিল এই সিএ সংক্রান্ত, যে এম্পাওয়ার্ড কমিটি কি সেটা আগে বুঝতে হবে। প্রতিটা স্টেটের হেডকোয়ার্টারে একটি করে এম্পাওয়ার্ড কমিটি সিএ সার্টিফিকেট ইস্যু করার জন্য তৈরি করা হয়েছিল। ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশন হবে, ডিএলসি বলে ওটাকে। আর সেই ডিএলসিগুলো থেকে যা যা ভেরিফাইড হয়ে মানে স্টেট হেডকোয়ার্টারে যাবে, যারা কনসিডার করবে সার্টিফিকেট পাবে কি পাবে না, সার্টিফিকেট ইস্যু করবে, তাদের বলা হচ্ছে এম্পাওয়ার্ড কমিটি। কেমন? সারা দেশেই সব স্টেটেই এটা আছে, দু একটা স্টেটে অন্যভাবে আছে। তো আমাদের স্টেটে ব্যাপারটা একটু অন্যরকম হয়েছে, কারণ সবথেকে বেশি অ্যাপ্লিকেশন আমাদের স্টেটে জমা পড়ছে। আর সেটাকে ডিল করার জন্যে যে কমিটি ছিল, আমরা সবাই জানি আগের যে কমিটি ছিল এই সার্কুলারের আগে, সেই কমিটির পক্ষে ডে টু ডে যে অ্যাক্টিভিটি সেটা করার একটু প্রবলেম হচ্ছিল। আগের কমিটিতে কারা কারা ছিল সেটা আমি তোমাকে বলি। এম্পাওয়ার্ড কমিটিতে স্টেট লেভেলে টোটাল চারজন মেম্বার ছিলেন। সেই মেম্বারদের মধ্যে হেড ছিলেন এম্পাওয়ার্ড কমিটির, তিনি হচ্ছে ডাইরেক্টর সেন্সাস অপারেশন, ডিসিও বলা হয়। সিগনেচার হয়তো থাকে, হ্যাঁ, ডিসিও, ডাইরেক্টর সেন্সাস অপারেশন অফ দ্য স্টেট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। তিনি ছিলেন হেড। দেখবেন যে তুমি দেখবে যারা সার্টিফিকেট পেয়েছে না, ডাইরেক্টরের নাম ডিজিটাল সিগনেচার আছে বা নেই, উনি ইস্যু করেন, ইস্যুইং অথরিটি। তো উনি তো একা করেন না, ওনার একটা কমিটি আছে, এম্পাওয়ার্ড কমিটি। সেই কমিটিতে কারা কারা থাকতেন আমি আগেই বলেছি। প্রথমে ছিলেন হচ্ছে ডাইরেক্টর সেন্সাস অপারেশন, তারপরে ডেপুটি সেক্রেটারি, নট বিলো দ্য র্যাঙ্ক অফ ডেপুটি সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য সাবঅর্ডিনেট ইন্টেলিজেন্স ব্যুরো, এসআইবি যেটাকে বলি। এসআইবির মিনিমাম ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের কোনো অফিসার, এসআইবি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডারি ইন্টেলিজেন্স ব্যুরো বলা হয়, তার মিনিমাম ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার কেউ একজন এই কমিটিতে থাকবেন। আর কে থাকবে? FRRO, অর্থাৎ ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার, তিনি এই এম্পাওয়ার্ড কমিটির মেম্বার। আচ্ছা। আর কে থাকার কথা? স্টেট ইনফরমেটিক্স অফিসার, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের যিনি দায়িত্বে স্টেটের আছে, তাকে SIO বলা হয়, তিনি থাকবেন। তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের একজন অফিসার। আগের তিনজন তো সেন্ট্রাল গভর্নমেন্টেরই অফিসার। তারপরে কি থাকবে? পোস্টমাস্টার জেনারেল, যেটাকে আমরা PMG বলি। পোস্টমাস্টার জেনারেল থাকবেন ওই আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেটের ক্ষেত্রে তাই। অথবা উনি যদি কাউকে নমিনেট করেন, অবশ্যই তার ডেপুটি সেক্রেটারি মিনিমাম পদমর্যাদার কাউকে ওনার পোস্টাল ডিপার্টমেন্টের কাউকে নমিনেট করতে হবে। এই চারজন প্লাস একজন, ওই ডাইরেক্টর সেন্সাস অপারেশন, এই 5 জনের কমিটি। আগে ছিল না, এখন আমি শেষ করিনি ওটা। ইন অ্যাডিশন টু দ্যাট 2 জন ইনভাইটি মেম্বার ছিলেন এর আগেও।
সেটা কে? প্রিন্সিপাল সেক্রেটারি আর অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হোম ডিপার্টমেন্টের, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আইদার প্রিন্সিপাল সেক্রেটারি হোম অথবা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হোম, এই দুজনের যে কোনো একজন ইনভাইটি মেম্বার ছিল থাকার কথা এম্পাওয়ার্ড কমিটিতে, ঠিক আছে? এবং তার সাথে সাথে এই রিপ্রেজেন্টেটিভ অফ জুরিডিকশনাল ডিআরএম, অর্থাৎ ডিআরএম নিজে থাকতে পারেন অথবা তার কোনো মানে রেলওয়ের রেলওয়ের কাছাকাছি যে ডিআরএম আছে, অর্থাৎ শিয়ালদা বা শিয়ালদা ডিআরএম হবে, ডিআরএম এর নিজে অথবা তার একজন প্রতিনিধি, এরা হচ্ছে ইনভাইটি মেম্বার, অর্থাৎ কম্পালসারি নয়, এরা ইনভাইটি মেম্বার হলে যেটা হয় আর কি। তো এই দুজন থাকবে, মোট তাহলে কজন হলো? 6 জন। কম্পালসারি হচ্ছে কি ডিরেক্টর সেন্সাস অপারেশন, তিনি হচ্ছে হেড চেয়ারম্যান, তার সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের আর 4 জন অফিসার থাকবে। তাদের র্যাঙ্ক আমি বললাম, আবার বলে দিচ্ছি, ডেপুটি সেক্রেটারি এসআইবি মিনিমাম সেই র্যাঙ্কের থাকবে, এফআরআরও থাকবেন, তিনিও সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার। তারপরে স্টেট ইনফরমেটিক্স অফিসার, সেটা হচ্ছে যে এনআইসি ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের স্টেটের যিনি রিপ্রেজেন্ট তিনি থাকবেন। আর কে থাকবে? পিএমজি অথবা তার আন্ডারে কোনো একজন ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের। এই টোটাল 5 জন হচ্ছে কি আমার এম্পাওয়ার্ড কমিটির মেম্বার, আর 2 জন ইনভাইটি মেম্বার, অপশনাল, তারা আসতেও পারে, ইনভাইট করা হবে তাদেরকে। তো তাদের মধ্যে কে থাকছে? আমাদের এই রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি হোম অথবা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, যেমন যে নামে ডাকা হয়, এক এক রাজ্যে এক একভাবে ডাকা হয় বলে 2টো নাম দেওয়া হয়েছে। স্টেটের তিনি হচ্ছে ইনভাইটি, কেমন? আর একজন সেন্ট্রাল গভর্নমেন্টের ইনভাইটি থাকবেন, তিনি হচ্ছে ডিআরএম, হ্যাঁ, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার। এই ছিল আগে আমাদের এম্পাওয়ার্ড কমিটি। এবার প্রবলেমটা যেটা হচ্ছিল, এই যে ডাইরেক্টর সেন্সাস অপারেশন যিনি হন, এটা কাস্টমারিতে রয়েছে, উনি তো হেড, উনি মিটিংটা ডাকবেন, উনি কনভিন করবেন, উনি সার্টিফিকেট দেবেন, এই কমিটির মেম্বাররা সেই কমিটিতে কনসিডার করবেন সার্টিফিকেটটা কাকে দেওয়া হবে, কবে মিটিং হবে, কীভাবে। দেখা যাচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখছি যে এই ডিরেক্টর সেন্সাস অপারেশন যিনি হন স্টেটের, তিনি নর্মালি একজন আইএএস অফিসার হন, সিনিয়র আইএএস অফিসার। শুধু তাই নয়, প্রতিটা স্টেটের ডিরেক্টর সেন্সাস অপারেশন নর্মালি স্টেট ক্যাডারের আইএএস অফিসারদের ডেপুটেশনে পাঠানো হয়। স্টেট ক্যাডারের যে আইএএস অফিসার, একটু টেকনিক্যাল ভাষা হয়ে যাচ্ছে, তাদের ডেপুটেশনে পাঠানো হয়। মানে স্যার, জনগণের সুবিধার জন্য যদি একটু সহজ করে বলেন, যে জনগণ দুটো ভাবে বোঝে স্যার, যে কেন্দ্রীয় সরকারের কর্মচারী নাকি রাজ্য সরকারের কর্মচারী, কিন্তু এটার মাঝামাঝি একটা জায়গা। না, যেহেতু তোমার অল ইন্ডিয়া সার্ভিস কি হয়, 2টো ক্যাডার হয়, যখনই ওরা চাকরি পায় না তখন একটা অল ইন্ডিয়া ক্যাডার হয়, সেন্ট্রাল ক্যাডার হয়, আর একটা স্টেট ক্যাডার হয়, ওদেরকে অপশান দিতে হয়। ধরুন আমাদের এই যে আইএস অফিসার যারা আছে না এখানে, ডিএম বা এরা স্টেট ক্যাডার, এরা কখনো কখনো ডেপুটেশনে সেন্ট্রালে যায়। তো সেই স্বাভাবিক কারণে ডিরেক্টর সেন্সাস অপারেশন অফ দ্য স্টেট নর্মালি এটা ডেপুটেশনে চলে যায় সেন্ট্রালের এই ডিরেক্টর সেন্সাস অপারেশন। এর আগে যিনি কৌশিক শাহ ছিলেন, তিনিও স্টেট গভর্নমেন্টের ক্যাডার ছিলেন, ডেপুটেশনে গিয়েছিলেন। এবং শুধু তাই নয়, এদের অনেকগুলো দায়িত্ব থাকে। আমরা জানি যে ডেপুটেশনে উনি একটা পদ নিয়ে ওখানে থাকেন না নর্মালি, আরও অনেকগুলো পদ তাদের থাকে, ওনারা সময় দিতে পারেন না। অর্থাৎ সপ্তাহে একবার বা 10 দিন পরে একবার এই যে এম্পাওয়ার্ড কমিটি বসতে হবে, মিটিং ডাকতে হবে, তাকে তো সময় দিতে হবে। অনেক সময় সময়ের খুব অভাব হচ্ছিল, 1 মাস 2 মাস 3 মাস হয়ে যাচ্ছিল, এম্পাওয়ার্ড কমিটি তার মিটিংয়ে বসছিলেন না। আর এম্পাওয়ার্ড কমিটি মিটিংয়ে না বসলে সার্টিফিকেট হচ্ছিল না। তো এটা নিয়ে আমাদের যারা কাজ করছি, বাঙালি ঐক্যমঞ্চ এবং আরও যারা সঙ্গে সংশ্লিষ্ট আছেন, যারা জানেন, আমরা অনেকবার রিপ্রেজেন্টেশন দিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, মানে বিভিন্ন পদ্ধতিতে মেল করেছি, দরকার হলে কথা বলেছি উপযুক্ত জায়গায়। তখন ওরা চিন্তা ভাবনা করে খুব সুন্দর একটা সার্কুলার দিয়েছে নতুন। এটা তো ভীষণ পজিটিভ হয়েছে। কেন বলছি দেখো, আমার কি চেঞ্জ হয়েছে সেটা বলি। প্রথমে ছিল যে এম্পাওয়ার্ড কমিটির যিনি হেড ছিলেন, ডিরেক্টর সেন্সাস অপারেশন, সিনিয়র আইএএস অফিসার এবং স্টেট ক্যাডার থেকে যেতেন, এবং তার অনেক দায়িত্ব থাকতো, 2-3 মাসে একবার ইচ্ছে থাকলেও বসতে পারতেন না। ওনাকে চেঞ্জ করে বলা হয়েছে ডেপুটি রেজিস্ট্রার জেনারেল।
হ্যাঁ, ডাইরেক্টর অফ সেন্সাস অপারেশন, সেন্সাস অপারেশনের ডেপুটি রেজিস্ট্রারকে দেওয়া হয়েছে, অর্থাৎ বেশ কিছুটা র্যাঙ্কের নিচের কোনো অফিসারকে দেওয়া হয়েছে যিনি কিনা হোল টাইমার। হ্যাঁ, মানে ওখানকারও অফিসার এবং তিনি ডিরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার, ডেপুটেশনে আসেননি। আচ্ছা। ঠিক আছে তো? তার মানে উনি ডেইলি আমাদের মতো 10টা 5টা অফিস করেন ওখানে। সেন্সাস ডিরেক্টর সেন্সাস অপারেশন যিনি আগে ছিলেন হেড, তিনি কিন্তু সবসময় যেতে পারতেন না, তার আরো অনেক দায়িত্ব দায়িত্ব ছিলেন, এই সময় পেতেন না। কিন্তু এই ডেপুটি রেজিস্ট্রার জেনারেল ডিরেক্টর জেনারেল থেকে অনেকটা নিচে, তো তার হাতে কাজের প্রেশারটা একটু কম থাকবে এবং তাকে তো ডেডিকেটেড এই দায়িত্বটা দেওয়া হয়েছে এবং তিনি তো রেগুলার ওখানে অফিস করেন। তাহলে ওনাকে যেহেতু দেওয়া হলো আর একটু নামিয়ে দেওয়া হলো মানে এম্পাওয়ার্ড কমিটির যিনি হেড, তাতে কি সুবিধা হলো? ডে টু ডে বেসিস উনি কিন্তু এটা দেখভাল করতে পারবে এই সি এর ব্যাপারটা, সার্টিফিকেট দেওয়াটা। তাহলে গতি ত্বরান্বিত হলো কিনা একজনকে চেঞ্জ করার জন্যে? বেশ। সেকেন্ডলি কি করা হলো, তারপরে যে যারা এসআইবির যিনি ছিলেন ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার একজন, তিনি আছেন, ওটা আমার চেঞ্জ হয়নি, ডেপুটি সেক্রেটারি অ্যাভেলেবেল সবসময় পাওয়া যাচ্ছে। তারপরে বলা হলো, এখানে বলা হয়েছিল সিতে যে এফআরআরও যিনি ছিলেন, সিনিয়র আইপিএস অফিসার হয় নর্মালি এফআরআরও, সেখানে কি করা হলো, এফআরআরও ভীষণ ব্যস্ত, তার অনেক কাজ থাকে, আর একটু কমিয়ে এফআরআরও অফিসে কাকে নেওয়া হলো, আন্ডার সেক্রেটারি পদমর্যাদা কাউকে নেওয়া হলো। আন্ডার সেক্রেটারি কিন্তু পদমর্যাদা কিন্তু অনেকটাই মানে অপেক্ষা অনেকটা নিচু, অনেকটা হ্যাঁ নিচে রয়েছে, করে দেওয়াতে তাদের সময়ও পাবে। একদম আন্ডার সেক্রেটারি ডেডিকেটেড এবং সবসময় একটা কাজে উনি ব্যস্ত থাকছেন। হ্যাঁ, ওই যেমন আমাদের ওই ডেপুটি রেজিস্ট্রার জেনারেলের মতো আন্ডার সেক্রেটারিকে দেওয়া হলো, ঠিক আছে না? সেকশন অফিসারের থেকে জাস্ট একটু উপরে আন্ডার সেক্রেটারি, তো খুব ইজিলি ওখানে কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাচ্ছি আমরা। সেই জন্য কিন্তু একটু নামিয়ে দেওয়া হলো র্যাঙ্কগুলোকে, যাতে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে স্পেশালি এটা করা হলো, কারণ যাতে এত অ্যাপ্লিকেশন জমা পড়ছে, এত ফরওয়ার্ডেড হচ্ছে, সেটা যাতে তার ঠিকঠাক করে করা হয়। আর একটা চেঞ্জ হলো, বলা হলো যে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে যাকে দেওয়া হয়েছিল তিনি হচ্ছে স্টেট ইনফরমেটিক্স অফিসার, একদম স্টেটের হেড, তাকে অনেক কিছু দেখতে হয়। উনিও ওইরকম টাইম দিলে বা একটা ডেট দিলে মিটিংয়ের সময় মতো উনি যেতে পারছিলেন না, সেই জন্য ওখানে একজন আন্ডার সেক্রেটারিকে দেওয়া হলো। স্টেটের হেড থেকে কমিয়ে অন্তত ওয়েস্ট বেঙ্গলে অন্তত আন্ডার সেক্রেটারি এই সমস্ত ডিপার্টমেন্টে 4-5 জন 7 জন করে আছে এবং তারা ফুল টাইমার এখানে। অর্থাৎ আন্ডার সেক্রেটারি এসে যাওয়া মানে হচ্ছে র্যাঙ্কটা কমে গেল, অর্থাৎ অ্যাভেলেবিলিটি বেড়ে গেল। তাহলে আগে যে অ্যাভেলেবিলিটির প্রবলেম হচ্ছিল, যেটা আমরা অবজেকশন করছিলাম যে ফ্রিকোয়েন্সিটা বাড়ানো উচিত মিটিংয়ের, এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু মুখে বললে তো পারবে না। আমার অফিসার আন্দামানে চলে গেছে, ওখানে তার 10 দিনের কাজ আছে, তাহলে অফিসার তো আসতে পারছে না। কিন্তু এমন অফিসারকে দিতে হবে যার আন্দামানে যাওয়ার প্রয়োজন হবে না, আন্ডার সেক্রেটারি, তিনি ওই অফিসেই থাকবেন। সেই জন্যে তাহলে 3টে চেঞ্জ আসলো, বাকি সব ঠিক আছে। এই যে অর্ডারটা আছে ঠিক থাকলো, ডেপুটি ওটা হচ্ছে ডিরেক্টর সেন্সাস অপারেশন থেকে নামিয়ে এনে ডেপুটি রেজিস্ট্রার জেনারেলকে করে দেওয়া হলো। ওদিকে আবার এফআরআরও অফিসের যিনি রয়েছেন তার আন্ডার সেক্রেটারিকে নিয়ে আসা হলো। অ্যাট দ্য সেম টাইম ন্যাশনাল স্টেট ইনফরমেটিক্স অফিসারকে কমিয়ে এনে আন্ডার সেক্রেটারি করা হলো। আর একটা কোশ্চেন তো আছে, ওই যে ইনভাইটি তো যা সেটা ফর্মালিটিস, সেটা আগেও ছিল। মানে বললাম আগে প্রিন্সিপাল সেক্রেটারি অথবা অ্যাডিশনাল চিফ সেক্রেটারির ইনভাইটি স্টেট হোমের আসার কথা ছিল, এটা তো আছে, এটা তো রাখতেই হবে, এটা তো ডেকোরাম। স্টেটের একটা কাজ হচ্ছে, স্টেটের একজন ইনভাইটিকে রাখা হয়েছে। ইনভাইটিটা আমার কাছে কিন্তু ইনডিসপেন্সেবল নয়, হি মে কাম or he may not come. নর্মালি সার্টিফিকেট ইস্যু আসে না, ওনারা আসার সময় পান না, আসেন না। ওনারা যদি নাও আসেন তাহলে সার্টিফিকেট তো ইস্যু। ইনভাইটি মানে তো কম্পালসারি নয় না, ম্যান্ডেটরি নয়। কম্পালসারি যারা কমিটিতে রয়েছে ওরা থাকবেন, ওদের প্রতিনিধি থাকবেন। আর ডিআরএম এর লোক তো সেন্ট্রাল গভর্নমেন্ট, অথবা একজন স্টেট গভর্নমেন্টের প্রতিনিধিকে ইনভাইটি রাখা হয়েছে, এটা আগেও ছিল, এখনো আছে, কোনো চেঞ্জ নাই, আগের থেকে অনেক বেশি সরলীকরণ হলো। অর্থাৎ মানুষের মধ্যে আসলে কি হয়, মানুষের মধ্যে ইনফরমেশন এটা যে আগে ছিল সেটা লোকে জানে না, যে ইনভাইটি মেম্বারে স্টেট গভর্নমেন্টে কেউ থাকবে, নতুন বোধহয় ঢুকিয়ে দিয়ে বোধহয় কমপ্লেক্স করা হলো, সেটা নয়।
ওটা আগেও ছিল, ইনভাইটি স্টেট গভর্নমেন্টের হোম ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, আর এখনো সেটা আছে। আরো আগের থেকে অনেক সরলীকরণ করা হলো। স্যার এবং আমাদের দেখবে যারা- তুমি এই ফসলটা পাচ্ছ, আমি একটু মাঝখানে তোমাকে বলে দিই, এই ফসলটা পাচ্ছ, এই কদিন আগে গঠন হলো, এর মধ্যে 2-3টে মিটিং অলরেডি হয়ে গেছে যতদূর আমার কাছে খবর আছে। এবং দেখবে যে প্রত্যেক দিনই 5টা 10টা 15টা 20টা, এবং এমন দিন হয়েছে উত্তরবঙ্গ থেকে উচ্ছ্বাসের ফোন এসছে যে একটা সেন্টার থেকে 40টি অ্যাপ্লিকেশন করা হয়েছিল কয়েকটা দিনের মধ্যে, 40 জনই একদিনই সার্টিফিকেট পেয়ে গেছে। 40 জন একদিনের সার্টিফিকেট পেয়ে গেছে, এবং ডেইলি মেসেজ আসছে অ্যাপ্রুভড এবং সার্টিফিকেট আসছে। এবং তার কারণ হচ্ছে ওরা প্রতি সপ্তাহে 2-3 বার করে মিটিংয়ে বসার এখন সুযোগ পাচ্ছেন, ডেডিকেটেড ওয়েতে তারা এখানে কাজটা করতে পারছে। ওকে স্যার আমাদের যারা মানে ওটা তুমি আমাদের যারা upload জনগণ, করবে। তারা যখন তাদেরকে আমরা সরল ভাষায় বলতে পারি, স্যার এত টেকনিক্যাল, এত কে ছিল না ছিল, এত কিছুর ভিতরে না যেয়ে তারা সরলভাবে এটা বুঝতে পারে যে আগে সিএ সার্টিফিকেট ইস্যু করার জন্য যে অফিসারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা অনেক উঁচু র্যাঙ্কের অফিসার ছিল, তাদের অনেক কাজ ছিল। তো তারা সিএ সার্টিফিকেট ইস্যু করার জন্য টাইম ওইভাবে বের করতে পারছিলেন না যেভাবে আমাদের দরকার। মানে যতটা বেশি সংখ্যক অ্যাপ্লিকেশন হচ্ছে, সবাই তাড়াতাড়ি সার্টিফিকেট দরকার, তার জন্য প্রসেসে এমন চেঞ্জ করা হলো যে একটু এমন অফিসারদেরকে দেওয়া হলো, তারা অফিসার লেভেলের, কিন্তু তারা ওই টপ লেভেল অফিসার নয় তাদের হাতে, এবং তারা রেগুলার অফিসার, এখানে রেগুলার কাজ করবে এবং সার্টিফিকেট বেশি ইস্যু হবে। মানে আমাদের যেটা দরকার Frequency বাড়বে সার্টিফিকেটের পাওয়ার সম্ভাবনা এবং তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনাটা অনেক বাড়বে, সেই প্রসেসটা চেঞ্জ করা হলো। তো স্যার আলটিমেটলি এটাতে আমাদের সবার সুবিধাই হবে আশা করা যায়। আশা করা নয়, সুবিধা হলো, হলোই, আশা হ্যাঁ, করা নয়, সুবিধাই হবে, তাড়াতাড়ি সার্টিফিকেট। তার ফল তো আমরা পাচ্ছি অলরেডি। নমস্কার সবাইকে। নমস্কার।